একবার ভাবুন তো, এমন একটা মারাত্মক ভাইরাসের নিরাময় খুঁজতে গিয়ে একজন বিজ্ঞানী এমন একটা মৃত্যুর বৃষ্টি তৈরি করেন যে মানুষ ভিজে যাওয়ার পর যন্ত্রণায় মারা যেতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তেমনই একটা মুভি এক্সপ্লেইন করতে চলেছি। এই মুভির শহরটি পুরো মানচিত্র থেকে মুছে যায়। তো সরাসরি আমরা মুভির শুরুতে চলে যাই। তো একটা মেয়ে ডেনমার্কের একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার বাবা ফ্রেডরিক সেখানে এসে তাকে জোর করে গাড়িতে বসিয়ে দেন। গাড়িতে সিমনের ভাই রাসমুস এবং তার মা ইতিমধ্যেই বসেছিল। ফ্রেডরিক তাদের কিছুই বলেননি এবং তার কোম্পানি অ্যাপোলন নির্মিত জঙ্গলের ভিতরে একটা ব্যাংকারের দিকে দ্রুত গাড়ি চালাচ্ছিলেন। আজকের আবহাওয়াটা কিছুটা খারাপ, শীঘ্রই বৃষ্টি আসতে চলেছে। ইতোমধ্যে ফ্রেডরিকের দ্রুত গতির কারণে কিছু গাড়ির দুর্ঘটনাও ঘটে যায়, যার ফলে সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। তখন সবাই ফ্রেডরিককে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ফ্রেডরিক এতই তাড়াহুড়োই ছিলেন যে তিনি সাথে সাথে তার পরিবারকে গাড়ি থেকে নামিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করেন, যেখানে সেই ব্যাংকারটিও ছিল। একই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু তার আগেই ফ্রেডরিক তার আঙুলের ছাপ দিয়ে ব্যাংকারটি খুলে তার পরিবারকে নিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে সিমন এমন রাসমুস ভাবছিল যে কেন তাদের বাবা তাদের এখানে নিয়ে এসেছে। এই ব্যাংকারের মধ্যে বহু বছরে খাবার ও জল মজুদ করা ছিল। এটির নিজস্ব বায়ু প্রক্রিয়াকরণ ব্যবস্থাও ছিল। তখন ফ্রেডরিক একটা সুরক্ষামূলক পোশাক পরে সেখান থেকে চলে যেতে শুরু করেন। তিনি সিমনকে কেবল বলেন তিনি নিজে এসে তাদের নিয়ে যাওয়া পর্যন্ত তারা যেন কোনো পরিস্থিতিতেই ব্যাংকার থেকে বাইরে না আসে। সিমন তখন তাকে থামিয়ে সব কিছু জানতে চায়। তখন ফ্রেডরিক তাকে বলে যে বাইরের বৃষ্টিতে আসলে একটা খুব বিপজ্জনক ভাইরাস রয়েছে, যার কারণে মানুষ এটি স্পর্শে আসার সাথে সাথে সংক্রমিত হয় আর যন্ত্রণার সাথে সাথে সে মারা যায়। যেহেতু কেবল ফ্রেডরিকের নিরাময় খুঁজে বের করতে পারতেন, তাই তাকে দ্রুত তার কোম্পানির সদর দপ্তরে যেতে হবে। তারপর চলে যাওয়ার আগে তিনি সিমনকে রাসমুসের বিশেষ যত্ন নিতে বলেন, কারণ সব কিছুই ঠিক করার জন্য পরে ফ্রেডরিকের তাকে প্রয়োজন হবে। এখনও সিমন কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু ততক্ষণে ফ্রেডরিক সেখান থেকে চলে যান। এরপর ফ্রেডরিক সেখান থেকে চলে যাওয়ার পর সিমন তখন তার ফোনে ইন্টারনেট দেখেন। তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ পুরো ইন্টারনেট মানুষের মৃত্যুর খবরে ভরে গিয়েছিল এবং সবাই ছিল চরম আতঙ্কে। সিমন তখন গিয়ে রাসমুসের সাথে কথা বলেন এবং সেই সময় তাদের মা তাকে বলেন যদিও তারা সেখানে নিরাপদে আছেন, তবুও তাদের কখনোই ব্যাংকার থেকে বাইরে যাওয়া উচিত নয়। তারা তখন এই বিষয় নিয়ে কথা বলছিলেন, তখন হঠাৎ বাইরে থেকে কেউ ব্যাংকারের দরজা কড়া নাড়তে শুরু করে। তখন রাসমুস ভাবেন যে হয়তো ফ্রেডরিক এসেছে, তাই তিনি তার মায়ের বারণ সত্ত্বেও ব্যাংকারের দরজা খুলে দেন। সেখানে বৃষ্টিতে ভেজা এক ব্যক্তি উপস্থিত ছিল। সে রাসমুসকে টেনে বের করার চেষ্টা করছিল, কিন্তু তখনই রাসমুসের মা রাসমুসকে ভেতর থেকে টেনে নেন এবং লোকটিকে জলের মধ্যে ধাক্কা দেন, যার কারণে তিনি নিজেও সংক্রমিত হন এবং কষ্ট পেতে শুরু করেন। কিন্তু তিনি তখনও কেবল সিমন এবং রাসমুসের চিন্তায় অস্থির ছিলেন। তিনি তাদেরকে একে অপরের যত্ন নিতে বলেন এবং তারপর সিমন কাঁদতে কাঁদতে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সেখানে তিনি ফ্রেডরিককে ফোন করার চেষ্টা করছিলেন, কিন্তু তার ফোনে ফ্রেডরিকের ফোনের সাথে যুক্ত হয় না, যার কারণে তিনি আরও হতাশ হয়ে পড়েন। কিন্তু তখন তার মনে পড়ে যায় ফ্রেডরিক তাকে বলেছিল যে রাসমুসের সামনে স্বাভাবিক অভিনয় করতে, তাই কোনো মতে নিজেকে সামলিয়ে সিমন ব্যাংকের সিস্টেমগুলি পরীক্ষা করেন এবং জানতে পারেন তাদের শহরে অ্যাপোলন কোম্পানি দ্বারা নির্মিত এরকম আরও অনেক ব্যাংকার রয়েছে। তখন সিমন সেই ব্যাংকারগুলির সাথেও যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। তখন আরও ভিডিওতে খুঁজতে খুঁজতে তারা একটা রেডিও খুঁজে পায়।
তো যার সাহায্যে সিমন এমন একজনের সাথে যোগাযোগ করেন যিনি নিজে তার বাড়ির বেসমেন্টে লুকিয়েছিলেন, কারণ বাইরের পরিস্থিতি খুবই খারাপ ছিল। কিছু মানুষের জীবন বাঁচানোর জন্য তাদের কাছাকাছি একটা হসপিটালে স্থানান্তরিত করা হয়েছিল যাতে মানবজাতিকে বাঁচানো যায়। এইসব জানার পর সিমন তাকে ফ্রেডরিকের নম্বর দেন এবং তাকে ফ্রেডরিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে বলেন, কিন্তু সেই ব্যক্তির প্রচেষ্টা সত্ত্বেও তিনি ফ্রেডরিকের সাথে কোনো যোগাযোগ করতে পারেন না। তার মনে হয়েছিল যে হয়তো ফ্রেডরিকও মারা গিয়েছিলেন, কারণ বাইরের পরিস্থিতিতে কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব ছিল না। তারপরে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, সেই লোকটির সাথে সিমনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তিনি নিজেই ব্যাংকার থেকে রাসমুসের যত্ন নিতে শুরু করেন, কিন্তু এক সপ্তাহ পরেও যখন ফ্রেডরিক ফিরে আসে না, তখন সিমন সাহস জুগিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পিপি কিট পরে তিনি ব্যাংকের গেটের কাছে পৌঁছাতেই তার মায়ের মৃত্যুর দৃশ্য দেখতে শুরু করেন। কারণেই তিনি ভয় ব্যাংকের আবার ফিরে আসেন। রাসমুস নিজেও তাকে বাইরে পাঠাতে চাইতেন না, কারণ ছোট বয়সে তিনি বুঝেছিলেন যে বাইরে সত্যি কিছু বিপদ রয়েছে। এভাবেই 1 মাস কেটে গেল। এই সময় সিমনে কখনো রাসমুসের যত্ন নিতে খুব অসুবিধা হতো, কিন্তু তারপরও রাসমুসের যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তিনি একই সাথে সিমন ব্যাংকারের উপস্থিতি জিনিসগুলো সম্পর্কেও সঠিকভাবে জানতে পেরেছিলেন। এই সময় তার হঠাৎ মনে পড়ে গেল কিছুদিন আগে তার ভাই একটা অদ্ভুত ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, যা সম্পর্কে কেউ কিছুই জানতো না। এই ফ্রেডরিক নিজেই একটা প্রতিষেধক তৈরি করে রাসমুসকে দিয়েছিলেন। এখানে আমরা জানতে পারি ফ্রেডরিকের কোম্পানিও সেই ভাইরাসের কথাই জানতেন এবং তারা তাকে সেই ভাইরাসের সমস্ত রিপোর্ট জমা দিতে বলে। তাই এটা সম্ভব যে এই ভাইরাসটি ফ্রেডরিক নিজেই তৈরি করেছিলেন। বর্তমানে প্রায় 6 বছর কেটে গিয়েছে, কিন্তু সিমন এখনও ফ্রেডরিকের সম্পর্কে কিছুই জানেন না। ততদিনে রাসমুসও বড় হয়ে গিয়েছিলেন এবং আরও খাবারের সন্ধানে বাইরে যেতে চাইতেন, কারণ তাদের কাছে মাত্র আর কয়েকদিনের জন্য পর্যাপ্ত খাবার ছিল। তখন সিমন এতে রাজি হয়, কিন্তু তিনি নিজেই প্রথমে বাইরে বিপদ পরীক্ষা করতে চেয়েছিলেন। তার রাতেই রাসমুস ঘুমিয়ে গেলে সিমন আবার পিপি কিট পরেন এবং ব্যাংকার থেকে বাইরে যেতে শুরু করেন, যেখানে তিনি এখনও তার মায়ের মৃত্যু দেখছিলেন, কিন্তু এবার তিনি কোনোমতে নিজেকে নিয়ন্ত্রণ করে ব্যাংকারের বাইরে যান, যেখানে তার মায়ের শরীর এখনও কঙ্কাল হয়ে গিয়েছিল, যার কারণে তিনি একটা হরিণকে দেখলেন এবং সেটি দেখে তিনি এগিয়ে গেলেন। সেখানে রাস্তায় অনেক গাড়ি ভাঙা পড়েছিল এবং চারপাশ একদম জঙ্গল হয়ে গিয়েছিল। সিমন একটি উপেক্ষা করে সেই হসপিটালের দিকে গেলেন, যেখানে মানুষের বাঁচানো হচ্ছিল। তবে কয়েকবার ডাকার পরেও কেউ সিমনের ডাকে সাড়া দেয় না। তারপর সিমন তখন ভেতরে গিয়ে দেখেন সেখানকার সব কিছুই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল এবং চারপাশে ছিল শুধু মৃতদেহ। তখন হঠাৎ সিমনের সামনে একটা নেকড়ে উপস্থিত হয় এবং নিজের জীবন বাঁচাতে তিনি একটা কাছাকাছি ঘরে গিয়ে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পর তিনি ব্যাংকারের ফিরে আসেন। সেখানে তিনি রাসমুসকে সব বলেন যে বাইরের পরিস্থিতি সত্যিই খুব খারাপ এবং যদি তাদের জীবন বাঁচাতে যেতে হয় তবে তাদের শহরের অন্য কোনো ব্যাংকারে যেতে হবে, যা এই ব্যাংকারের মতো করেই তৈরি। তখন রাসমুস পরের দিন সিমনের সাথে ব্যাংকার খুঁজতে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্ল্যান তৈরি করে। দুজনে ঘুমিয়ে পড়েন, কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ ব্যাংকারের ভেতরে অক্সিজেনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে। তারা কেউই এই ব্যাপারে জানতো না এবং এক পর্যায়ে অক্সিজেনের অভাবে সিমন জ্ঞান হারিয়ে ফেলেন। কিন্তু ভাগ্যক্রমে অ্যালার্মের কারণে রাসমুসের সময়মতো ঘুম ভেঙে যায়, তাই তিনি সাথে সাথে সিমনকে তুলে নেন এবং দ্রুত ব্যাংকার থেকে বাইরে যান। তখন তারা পিপি কিট ছাড়াই ব্যাংকারের বাইরে পৌঁছেছিলেন, তবে তারা কোনো সমস্যার সম্মুখীন হননি, যার অর্থ এত সময় পরে তিনি শ্যুট ছাড়াই বাইরে বেঁচে থাকতে পারতেন। তখন হঠাৎ কিছু লোক এসে তাদের দুজনকে বন্দুকের মুখে ধরে নিয়ে যায়, আর সেই লোকগুলো আগের সিমনকে বাইরে দেখছিল। তাই তারা তখন ব্যাংকারের ফিরে আসে। তখন সে নিজের অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়, যাতে সে তাদের জিম্মি করে ভেতরের রেশমের জিনিস লুট করতে পারে।
যার জন্য সে সাথে সাথে সিমন এবং রাসমুসকে বন্দুকের মুখে ব্যাংকারের একটা ঘরে তালাবদ্ধ করে এবং ব্যাংকারের খাবার ও পানি খুঁজতে শুরু করে। কিন্তু যেহেতু সিমন এবং রাসমুসের রেশন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল, তাই তারা সেখানে কিছুই পায় না। তখনই তাদের নেতা মার্টিন রাগান্বিত হয়ে সিমন এবং রাসমুসকে ভেতরে তালাবদ্ধ করে চলে যেতে শুরু করে। কিন্তু এই পরিস্থিতিতে ভেতরে থাকা দুজনে জীবনহানি করতে পারত। তাই সিমন একটা কাগজে লিখে তাকে বলেন তিনি জানেন কোথায় তারা রেশম পেতে পারেন। এটি বলার পর তিনি তার সামনে এই টোপটি ভেঙে দেন। সেখানে অন্য ব্যাংকারের মানচিত্র ছিল, যার মানে হলো মার্টিন যদি এখন খাবার চায় তবে তাকে রাসমুস এবং সিমনকে বের করে নিতে হবে, কারণ সিমন বাকি ব্যাংকারগুলোর অবস্থান জানত। মার্টিন তখন সিমনের দিকে তাকান এবং একটা মহিলার বিশ্বাসঘাতকতার সময়টি মনে করতে শুরু করেন। সেই সময় মার্টিন এমন একজন সৈনিক ছিলেন, একটা সেতুর উপর থাকা এবং মানুষকে পার হতে বাধা দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন, যাতে সংক্রমণ সেই শহর থেকে বাইরে ছড়িয়ে পড়তে না পারে। কিন্তু একদিন ডিউটিতে থাকাকালীন তিনি দেখেন এক মহিলার শিশুকে হাতে নিয়ে সেতুর নিচের দিকে অন্যদিকে যাচ্ছিলেন। মার্টিন কয়েকবার তার আশেপাশে গুলি ছুড়ে তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু মহিলা কোনো ভয় ছাড়াই শহরের দিকে চলে যান এবং মার্টিন তার প্রতি দয়া দেখে কিছুই করেন না। কিন্তু তখনই তার সঙ্গীরা সাথে সাথে তাকে কাছাকাছি একটা তাঁবুতে ডাকেন। সেখানে তারা থাকছিল। মার্টিন সেখানে গিয়ে জানতে পারেন আসলে যেই মহিলাটি শহরের বাইরে গিয়েছিল সে সংক্রমিত ছিল এবং তবুতেও তার আসার পর থেকেই সেই লোকরা সংক্রমিত হওয়ার কারণে মারা যাচ্ছিল। এই কথা বলার সময় মার্টিনের শেষ সঙ্গীটিও মারা যান, যার কারণে মার্টিন খুব বিচলিত হয়ে পড়েন এবং তার থেকেই তিনি সিদ্ধান্ত নেন যে বেঁচে থাকার জন্য তিনি আর কাউকে বিশ্বাস করবেন না। এইসব চিন্তা করার পর তিনি বর্তমান সময়ে সিমনের চুক্তি প্রত্যাখ্যান করেন। কিন্তু পরে তখন তার বন্ধু প্যাট্রিক তাকে তার সাথীদের অবস্থানের কথা মনে করিয়ে দেন যে তারা খাবার ছাড়া বেশি দিন থাকতে পারবে না। তখনই মার্টিনকে সিমনের কথা মেনে নিতে হয় এবং তিনি সিমন ও রাসমুসকে মুক্ত করে তাদের সাথে বাইরে নিয়ে যান, যেখানে এতদিন বাইরে এসে সিমন এবং রাসমুস অবশ্যই ভালো বোধ করছিলেন। তারপর মার্টিন এবং তার দলের সাথে কথা বলার পর সিমন এবং রাসমুস আরও জানতে পারেন যে পৃথিবীতে খাদ্য জলের এমন তীব্র ঘাটতি রয়েছে যে মানুষ একে অপরকে হত্যা করে খায়। এটি জানতে পেরে সিমন এবং রাসমুস হতবাক হয়ে যান। এরপরে তাদের থেকে অল্প দূরত্বে আরও কিছু লোকের একটা দল এসে পৌঁছায়, যারা কিনা মানুষ খুঁজে বের করার জন্য থার্মাল সেন্সর লাগানো তাদের ড্রোন ওরাই যাতে খুঁজে বের করতে হত্যা করতে পারে। তাদের চোখে মার্টিন সাথে সাথেই সিমন এবং অন্য সবাইকে অ্যালুমিনিয়াম ফুয়েল দিয়ে ঢেকে দেয়, যার কারণে সেই লোকেরা ড্রোন আসছিল না। কিন্তু কাছাকাছি আরও দুজন বেঁচে থাকা ব্যক্তি ছিলেন। মেয়েদের মধ্যে একজন দৌড়ে এসে সিমন এবং অন্য সবার সাথে পড়ে যান। সিমন তাকে সাহায্য করার চেষ্টা করতে বলেন। মার্টিন সরাসরি এটা অস্বীকার করে কিন্তু তখনই বিটিএ নামের এক মেয়ে সিমনের সাথে যোগ দেন। মার্টিন এবং তারা দুজনেই সেই মহিলাকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করেন। দৌড়ানোর সময় মহিলাটি একটি ছোট নদীর কাছে এসে পড়ে যান এবং পুরুষদের দলটি তাকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মার্টিন সেখানে এসে দুজন পুরুষকে গুলি করে হত্যা করেন, কারণ তিনিও কখনো তার দলকে ছেড়ে যাননি। কিন্তু পরেই তাকে সেই মহিলাকেও গুলি করে হত্যা করতে হয়, কেননা সেও জলে পড়ে যাওয়ার কারণে সংক্রমিত হয়েছিল। তখনই সিমন বুঝতে পারেন যে মাটির নিচে থাকা কোনো বিপদ ছিল না, কিন্তু বৃষ্টির সময় তারা এখনও অনেক বিপদ ছিলেন। এমনকি কোথাও স্থির জলও তাদের সংক্রমিত করতে পারত। এরপর সিমন তাদের সবাইকে নিয়ে একটা ব্যাংকারের দিকে যেতে শুরু করে। সেখানে পৌঁছাতে তার একদিন লাগবে। তারপর রাত হওয়ার আগেই তিনি একটা কাছাকাছি গাড়িতে আশ্রয় নেন। সেখানে মৃত্যু শিকারীদের কিছু জিনিসপত্র পড়েছিল এবং পরিষ্কার জলও ছিল। এটি দেখে জন সাথে সাথে সেই জল তার অসুস্থ সঙ্গী লিয়াকে দেন এবং সেই লোকদের এমন যত্নশীল প্রকৃতি দেখে সিমনকে খুব ভালো লাগে। প্রথমে তিনি কেবল সেই লোকদের সাহায্য ব্যাংকারে পৌঁছাতে চেয়েছিলেন, কিন্তু তখন তার সঙ্গীরা মার্টিন এবং তার দলকে সাহায্য করতে ইচ্ছে করছিল।
এখন পরের দিন যখন তারা এগিয়ে যেতে শুরু করেন তখনই রাসমুসের পা একটি জলভরা গর্তে পড়ে যায়। এটি দেখে মার্টিন তাকে গুলি করতে যাচ্ছিলেন, কিন্তু সিমন তার সামনে এসে তাকে থামান এবং সিমন তখন রাসমুসের জুতো খুলে তার মোজা পরিষ্কার করে তখন সেগুলো পুরোপুরি শুকনো ছিল। এর মানে রাসমুসের জুতো জল অবধি ছিল এবং সে জল থেকে কোনো সংক্রমণ পায়নি। তাই মার্টিনও থেমে যান এবং তারা শীঘ্রই অন্য ব্যাংকারে পৌঁছে যান, যেখানে সিমনের আঙুলের ছাপ দিয়ে ব্যাংকারটি খোলে এবং ব্যাংকারটি সত্যি রেশন ভরা ছিল, যা মার্টিন এবং তার দলকে সেখানে বহু বছর ধরে থাকার সুযোগ দিতে পারত। এটি দেখে সবাই খুশি হয় এবং সাথে সাথে পেট ভরে যায়, কিন্তু সিমন যত তাড়াতাড়ি সম্ভব রাসমুসকে নিয়ে জায়গাটি ছেড়ে যেতে চাইছিলেন, কারণ মার্টিন এবং অন্যরা যে তাকে হত্যা করবে না তার কোনো গ্যারান্টি ছিল না। তিনি সরাসরি মার্টিনের সাথে এই বিষয়ে কথা বলেন। মার্টিন তখন তাকে বোঝান যে সিমন 6 বছর ধরে ব্যাংকারের ভেতরে ছিলেন, তাই তিনি বাইরের পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল না। মার্টিন আসলে একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু বর্তমান সময়টা এমন যে কাউকে বিশ্বাস করা সহজ নয়। কিন্তু সিমন তার কথা উপেক্ষা করে ভেতরে চলে যান। সেখানে তিনি ব্যাংকের ভেতরে একটা ফোন চার্জ হতে দেখেন, যার উপর তার এবং রাসমুসের ছোটবেলার ছবি লাগানো ছিল। সেই ফোনটি আসলে সিমনের বাবা ফ্রেডরিক ছিল। তিনি কিছু সময়ের জন্য পুরো ব্যাংকার থেকে এই ব্যাংকে চলে এসেছিলেন। এখন সেই ফোনটি দেখার পর সিমন সাথে সাথে রাসমুসের কাছে ফোনটি পরীক্ষার করেন। তখন তিনি ফ্রেডরিকের একটা ভিডিও খুঁজে পান। এখানে আমরা জানতে পারি ফ্রেডরিক একজন লোক সুইডেনের একটা সদর দপ্তরে ডেকেছিলেন, যাতে তিনি বৃষ্টি সংক্রমণের একটা নিরাময় বা প্রতিষেধক তৈরি করতে পারে। তখন সিমন এই বিষয়ে জানতে পারেন। তখন সিমন রাসমুসকে তিনি সুইডেনের সেই সদর দপ্তরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এটা সম্ভবত যে তার বাবা এখনও বেঁচে থাকতে পারেন। সিমন মার্টিনকে এই সমস্ত কিছু বলেছিলেন যে সিমন আশা করেছিলেন যে মার্টিন তাদের সাহায্য করবেন, কিন্তু মার্টিন তাদের সাথে সরাসরি অস্বীকার করেন, কারণ একমাত্র ব্যাংকারে থাকার কারণেই তাদের কোনো বিপদ ছিল না। সুইডেন সদর দপ্তর পৌঁছাতে হলে তাদের প্রথমে শহরের মধ্যে দিয়ে একটা রাস্তা পার হতে হবে, যেখানে অসংখ্য শিকারী কবলে। তারপরে এরপর তাদের একটা সেতুও পার হতে হবে, যা খুবই বিপজ্জনক ছিল। মার্টিন সিমনকে সেখানে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেন, কারণ ফ্রেডরিক ভিডিওটি 6 বছর পুরনো ছিল এবং তিনি হয়তো এখন মারাও গিয়েছে। তখন মার্টিন অবশ্যই এই বিষয়ে জানতে পারতেন, কিন্তু তিনিও এমন কোনো খবর পান নাই। তবে সিমন তার কোনো কথা না শুনে কয়েক দিনের রেশন নিয়ে রাসমুসকে নিয়ে চলে যান। তখন বিটজন এবং লিয়ার সিমনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি সত্যিই সিমনকে সমর্থন করতে চেয়েছিলেন। লিয়া নিজেও বুঝতে পেরেছিলেন যে সিমনের কারণেই তিনি এই ব্যাংকারে এসে সম্পূর্ণরূপে সুস্থ হতে পেরেছেন। একসময় মার্টিন এবং প্যাট্রিক্স নিজেরাই লিয়া, জন এবং বিটকে হত্যা করতে যাচ্ছিলেন। আসলে সেই সময় তারা দুজনেই সেই তিনজনকে চিনতেন না এবং তারা তিনজনেই একই দলে ছিলেন। মার্টিন এবং প্যাট্রিক তখন তাদের তিনজনকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ধরে ফেলেন এবং নিজেদের জীবন বাঁচাতে বিট তাদের একটা গোবর হস্তান্তর করতে বলে রাজি হন, যেখানে তিনি বহুদিনের খাবার রেখেছিলেন। এখন এটি জানার পরে মার্টিন তাকে হত্যা করার পরিবর্তে তার সাথে সেই জায়গায় যান। সেখানে তারা 5 জন কথা বলতে বলতে খাবার উপভোগ করেন, এমনকি তারা সত্যিই একসাথে ভালো বোধ করেন। বিট মার্টিনের কাছে গিয়ে তার সাথে থাকার কথা বলেন, সেখানে তিনি একজন নেতা হিসেবে তাদের সুরক্ষা দিবেন এবং তারা তার নির্দেশাবলী অনুসরণ করবেন। মার্টিন রাইতে রাজি হন এবং তখন থেকেই তারা একসাথে ছিলেন। যাই হোক, বর্তমান সময়ে সিমনের পিছু পিছু জল, লিয়া এবং বিট আসছেন। এই বিষয়ে সিমন অবগত ছিলেন না, তাই তারা এগিয়ে যেতে শুরু করেন। শহরে পৌঁছে যান, সেখানে পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল এবং সেখানকার দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেই বৃষ্টির কারণে কত বড় ক্ষতি হয়েছিল। এরূপ তারা পথে একটা বাস দেখতে পান, যার সামনে রাস্তা আটকে দিয়েছিলেন এবং তারা দুজনেই ক্লান্ত ছিলেন। তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য সিটটিতে উঠে পড়েন। তবে কিছুক্ষণ পর তিনি বাইরের কিছু মানুষের ছায়া দেখতে শুরু করেন। এইসব দেখে তারা দুজনেই সাথে সাথে বাসের মধ্যে শান্ত হয়ে যান, কিন্তু তারা তিনজনেই ছিলেন বীর জন
এবং লেয়া তাদের দেখে সিমন খুব খুশি হন এবং তিনি তাদের তিনজনকে ব্যাংকারে যেতে বলেন যাতে তারা তাদের জীবনটা একটু ভালো করে কাটাতে পারে। কিন্তু তারা নিজেরাই সিমনের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তারা তিনজন একটা কাছাকাছি জায়গায় গিয়ে খেতে শুরু করেন, কিন্তু তখনই আরও অনেক শিকারী এসে সেখানে পৌঁছায়, যার কারণে তাদের সাথে সাথে সেখান থেকে চলে যেতে হয়। কিন্তু সিমন তখনই তাদের সাথে থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। তিনি রাস্তার একটা জলের দিকে দৌড়ান, যার উপর নিখোঁজ হওয়া লোকদের কিছু পোস্টার লাগানো ছিল, যা দেখে সিমনের খুব ভালো লাগে। তখনই তিনি জলের অন্যদিকে একটা ছোট শিশুকে দেখতে পান। শিশুটি সেখানে একা ছিল এবং যেহেতু শীঘ্রই বৃষ্টি হতে চলেছে, তাই সিমন তাকে সাথে সাথে নিয়ে কাছাকাছি একটা ভবনে যান, যেখানে শিশুটি তার ক্ষুধা মেটাতে একটা ব্যথানাশক খাচ্ছিল। এটি দেখে সিমন সাথে সাথে নিজের দিক থেকে তাকে কিছু খাবার দেন এবং তারপর শিশুটির বাবাও সেখানে আসেন। তিনি সিমনের দেওয়া খাবার খেয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি কেবল সিমনকে ধন্যবাদ জানাচ্ছিলেন যে তিনি সিমনকে আরও পরামর্শ দেন যে যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে চলে যেতে, কারণ এই শহরটি এখন বিপজ্জনক লোকে পূর্ণ। যদি লোকদের সন্তানের চিকিৎসা না চলতো তবে সে অনেক আগেই চলে যেত। আসলে শহরের কাছে একজন ডক্টর ছিলেন যিনি লোকদের চিকিৎসা করতেন। এইসব জানার পর সিমন তাদের আরও কিছু খাবার দেন যাতে তারা কয়েকদিন থাকতে পারে, আর শিশুটির অবস্থাও ভালো হওয়ার সাথে সাথেই তারা সেখান থেকে চলে যেতে পারে। লোকটি তখন সিমনের প্রতি খুব কৃতজ্ঞ হয়। বৃষ্টি থামার সাথে সাথেই সে তার সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে সে বাইরে যাওয়ার সাথে সাথেই অনেক লোক তাকে ঘিরে ফেলে, যার শিশুটি হাতে খাবার দেখে পাগলের মতো তাকে আক্রমণ করে এবং তার বাবার সাথে সাথে শিশুটিকে হত্যা করে। এটি দেখে সিমন খুব ভয় পেয়ে যান। তবে কোনো মতে তিনি সাথে সাথেই সেখান থেকে চলে যান এবং একটা বেকারিতে আসেন, যেখানে তার অন্য সঙ্গীরা উপস্থিত ছিলেন। কিন্তু তখনই আরও একজন লোক সেখানে এসে যে রাসমুসের গলায় ছুরি ধরছিল এবং অন্য সবার কাছ থেকে সমস্ত খাবার দিতে পারছিল। কিন্তু তখনই মার্টিন এবং প্যাট্রিক পেছন থেকে এসে লোকটিকে বন্দুকের মুখে ধরে ফেলে, যার কারণে রাসমুসের জীবন রক্ষা পায় এবং অন্যরা তাদের দেখে খুব খুশি হন। এবং কোথাও কোথাও তারা আশা করেছিল যে মার্টিন এবং প্যাট্রিক তাদের অনুসরণ করবে, কিন্তু বাস্তবে বিট চলে যাওয়ার পরে মার্টিন খুশি হতে পারছিলেন না, কারণ তিনি বিটকে খুবই পছন্দ করছিলেন। যাই হোক, আপাতত নিজেদের জীবন বাঁচাতে লোকটি সাথে সাথে রাসমুসের উপর পা রেখে সেখান থেকে পালিয়ে যায় এবং সবাই রাসমুসের যত্ন নিতে শুরু করেন। সিমন তখন একটা কাছাকাছি ব্যাংকারের কথা বলেন যেখানে রাসমুসের চিকিৎসা করা যেতে পারে। তাই সবাই সাথে সাথে রাসমুসকে একটা শপিং কার্ট করে সেই ব্যাংকারের দিকে যেতে শুরু করেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা সম্পূর্ণরূপে হতবাক হন, কারণ সেই ব্যাংকারের গেটটি ইতিমধ্যে ভাঙা ছিল এবং ভেতরে সমস্ত রেশন এবং দরকারি জিনিস নিখোঁজ ছিল। মার্টিন তখন রক্তপাত বন্ধ করার জন্য রাসমুসের ক্ষেত্রে একটা ডাকপেট লাগান এবং রাসমুস ঘুমিয়ে পড়ার পরে সিমনের সাথে কথা বলার তিনি সিমনকে একটা অবস্থান দেখান। এটি আসলে একটা প্রাচীন ছিল, যা আগে সময় শহরের সীমান্ত ছিল না, কিন্তু সম্ভবত এটি পরে তৈরি করা হয়েছিল, যা দেখে স্পষ্ট বোঝা হয়ে যাচ্ছিল যে যেই প্রাচীরের ভেতরে লোকটি এরকম কোয়ারেন্টাইন করা হয়েছে এবং যদি সবাই তাদের জীবন বাঁচাতে চায় তবে হয়তো তাদের সেই কোয়ারেন্টাইনের জোনের বাইরে যেতে হবে। এখন এটি জানার পর সিমনের খুব অদ্ভুত লাগে, কিন্তু এটি সত্য বলে মনে হয়েছিল। তাই সিমনও এই প্ল্যানে মার্টিনের সাথে যেতে রাজি হন। তবে তার আগে তাকে তার ভাইকে ঠিক করতে হবে এবং তার বাবাকেও খুঁজতে হবে। যার কারণে তার বাবাকে বাঁচানোর জন্য তিনি কাছাকাছি ডক্টরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন, যে বাবাকে পেলে কাছাকাছি ডক্টরের কাছে গিয়ে তার বাবার জীবন বাঁচাবে। এবং এর পাশাপাশি আপনার সিমনও অসুস্থ হয়ে পড়েন। এরপর কাছাকাছি সেতু পার হওয়ার পর ছিল, কিন্তু সেই সেতু যাওয়ার অনেক বিপদ ছিল, কারণ সেখানে অনেক শিকারী ছিল। যখন তারা একটা পরিকল্পনা তৈরি করেন অনুযায়ী সিমন ইচ্ছাকৃতভাবে সেই সেতুর দিকে দৌড়ান, যেখানে কিছুক্ষণ পরে কিছু ড্রোনের সাহায্যে শিকারীরা তার কথা জানতে পারে
এবং তাকে হত্যা করার জন্য তার পিছু নিতে শুরু করে। সিমন দ্রুত দৌড়ে তাদের কাছাকাছি একটা কারখানায় নিয়ে আসেন, যেখানে মার্টিন এবং অন্য সবাই মিলে সেই লোকদের বন্ধ বন্দুকের মুখে ফেলে। সেখানে মার্টিন শিকারীদের কাছ থেকে তার অন্যান্য সঙ্গী এবং তার ঘাঁটি সম্পর্কে জানতে চেয়েছিলেন, কিন্তু তারা তাকে কিছুই বলতে অস্বীকার করেন। এখন মার্টিন সেই লোকদের হত্যা করতে চাচ্ছিলেন, যা সিমনের একেবারেই পছন্দ হয়নি, কারণ তিনি চেয়েছিলেন যে মার্টিন যেন কাউকে হত্যা না করেন, যাতে তার কোনো অন্যদের কারণে ভালো সম্পর্ক থাকে। কিন্তু মার্টিন তার কথা শুনছিলেন না। তখন শিকারীদের হাতে একটা ট্যাটু লক্ষ্য করেন। এটি দেখে তিনি তাদের সাথেই মার্টিনকে সেই লোকদের হত্যা করতে বলেন এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যান, যার কারণে কেউ বুঝতে পারেননি। আপাতত মার্টিনও অন্য সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি বন্দুকের গুলি শব্দ শোনেন এবং কিছুক্ষণ পর মার্টিন বাইরে আসেন, যা দেখে সবাই বুঝতে পারেন যে মার্টিন সেই লোকদের হত্যা করেছেন। কিন্তু মার্টিন সবাইকে এটি উপেক্ষা করতে বলেন এবং শিকারীদের গাড়িতে উঠতে বলেন। নিজের ইচ্ছা অনুযায়ী আরও এগিয়ে যাবেন। পরের দিন সকালে যখন তারা সবাইকে খুঁজতে বলার জন্য বলে, বনের পথে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বৃষ্টির মেঘ আকাশ থেকে ঢেকে ফেলে। একটি থেকে বাঁচাতে তারা কাছাকাছি কোনো জায়গায় খুঁজে বের করার চেষ্টা শুরু করে, কিন্তু কাছাকাছি কোনো জায়গায় ছিল না, যার মানে হয়তো সেই লোকেরা এখন মারা যাবে। কিন্তু মার্টিন তা হতে দেন না। কোনো মতে তিনি একটা প্রাসাদ খুঁজে পান, যেখানে তিনি ভেতরে গিয়ে নিজের জীবন বাঁচাতে পারেন। কিন্তু তারা সেখানে পৌঁছানোর সাথে সাথেই কিছু লোক তাদের ঘিরে ফেলে, যারা বন্দুক কেউ ভয় পাচ্ছিল না। মার্টিন এবং তার বন্ধুদের দিকে এগিয়ে যেতে শুরু করে, যার কারণে মার্টিন এবং অন্য সবাই খুব ভয় পেতে যান। কিন্তু এখন তারা কি করবে এবং তাদের কি হবে? সিমন কখনো তার বাবাকে খুঁজে পাবে? এটি জানি এইসবই প্রশ্ন আপনাকে বিরক্ত করছে, কিন্তু ভিডিওটার দৈর্ঘ্য ইতোমধ্যেই অনেক হয়ে গিয়েছে, তাই আপনি এর পরের অংশ এই সব কিছুর উত্তর পাবেন। কিন্তু আপনারা কি সত্যি গল্পটি ভালো লেগেছে এবং এটি কি সত্যি চালিয়ে যাওয়া উচিত? দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের জন্য এরকম ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেন আপনাদেরকে পরবর্তীতে আরও জানাবো। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো মুভি এক্সপ্লেনে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।